iQOO Z11 টার্বো এইটা কোনো নর্মাল ফোন না ভাই, এটা একটা হিডেন জেম। এত কম প্রাইসে এত কিছু কিভাবে সম্ভব? 50K কম প্রাইস না, বাট এই ফোনটা যা যা অফার করছে 50K প্রাইসে এই জিনিসগুলো খুঁজে পাওয়া সত্যি অনেক দুষ্কর টাইপের কিছু। চলুন দেখার চেষ্টা করি আসলে এই ফোনটার ভেতরে কি কি থাকছে। ফার্স্টে আমরা ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড নিয়ে কথা বলতে পারি। iQOO Z11 টার্বো ফোনটা iQOO এর অন্যান্য ফোনগুলোর মতো ডিজাইন নিয়ে আসছে, একটু চেঞ্জ থাকছে, তবে সেইটা হচ্ছে চোখে পড়ার মতো না। তবে ডিজাইনটা দেখতে সুন্দর, মিনিমালিস্টিক, সিম্পল, খুবই সুন্দর। আর ফোনটা বক্সি শেপে আসে, যে কারণে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। হাতে ধরে হচ্ছে বক্সি শেপের কারণে হাতে কোনো পেইন ফিল হবে কিনা সেটা আমি বলতে পারছি না, যেহেতু ফোনটা আমার কাছে নাই। ফোনটাতে নর্মালি গ্লাস ফ্রন্ট ইউজ করা হয়েছে, তারপরে অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে বডি ফ্রেম সেটা অ্যালুমিনিয়ামের, আর ব্যাকে থাকছে গ্লাস নর্মালি। কিন্তু গ্রে কালারের ভেরিয়েন্টটা যদি আপনারা কিনেন তাহলে সেটাতে আপনারা পেয়ে যাবেন রেইনফোর্সড প্লাস্টিক। ওইটা হইতেছে এক টাইপের প্লাস্টিক, বাট প্লাস্টিক, আপনারা জাস্ট বুঝেন যে প্লাস্টিক। ফোনটার ওয়েট 202 থেকে 6 গ্রাম। ফার্স্টে একটু ভারী মনে হতে পারে, কিন্তু ইউজ করতে করতে আপনারা এটার সাথে ইউজ টু হয়ে যাবেন। ফোনটাতে আইপি রেটিং হিসেবে থাকছে IP68 আর IP69, যথেষ্ট ভালো। আপনারা পানিতে ডুবালেও ফোনটার কিছু হবে না। পানিতে ঢুকিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আপনারা করতে পারবেন চাইলে, বা বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা হবে না। আর ডাস্টও ঢুকবে না এই ফোনটার ভেতরে। ফোনটাতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব কিছুই থাকছে, শুধু 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকটা থাকছে না। এই ফোনটাতে আপনারা ব্লুটুথ দিয়ে গান শুনতে পারবেন, তাছাড়া 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ইউজের কোনো অপশন নাই। এই ছিল ডিজাইন অ্যান্ড বিল্ড সম্পর্কে, জাস্ট হেডফোন জ্যাক আমরা পাইনি। এই জিনিসটা হচ্ছে ধীরে ধীরে হেডফোন জ্যাকের এই বিষয়টা হচ্ছে প্রায় সব ফোন থেকে উঠে যাচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি। ইন ফিউচার ব্লুটুথের যুগ, সবাই ব্লুটুথ ইউজ করবে, এটাই হচ্ছে সব কোম্পানিগুলো ধরে নিচ্ছে। সো হেডফোন জ্যাক ইন ফিউচার হয়তো বা আমরা কোনো ফোনে আর পাবো না। সো এই জিনিসটা মেনে নেওয়ার মতো। তাছাড়া ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটাতে 144 হার্জের একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যে এখানে 1 বিলিয়ন প্লাস কালার সাপোর্ট থাকছে। তাছাড়া আপনারা এইটাতে সর্বোচ্চ 5500 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। তো রিফ্রেশ রেট ভালো থাকছে 144 হার্জ, 120 হার্জের উপরে, যদি সেটা ডেলিভার করতে পারে। যেহেতু প্রসেসর ভালো আছে, আশা করছি অ্যামোলেড ডিসপ্লেতে 144 হার্জ ডেলিভার করতে পারবে। আর যেহেতু কালারও মোটামুটি ভালো থাকছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে, মোটামুটি কালারফুল একটা ডিসপ্লে আপনারা এই ফোনটা থেকে পেয়ে যাবেন। অ্যান্ড ডিসপ্লের আউটপুট ভালোই পাওয়ার কথা, যেটুকু হচ্ছে ডেটা থেকে জানা যায়। তাছাড়া ডিসপ্লের সাইজ হচ্ছে 6.59 ইঞ্চ, তো মোটামুটি এভারেজ সাইজের মধ্যে আপনারা বুঝতেই পারছেন। 6.59, 6.6 এইরকম সাইজের ডিসপ্লে হচ্ছে এভারেজ হয়, বা এভারেজ ফোনের থেকে একটু বরং ছোটোই হবে, এভারেজের থেকে বড় হবে না। সো ফোনটা আপনারা হাতে ধরে বেশ কম্প্যাটিবল ফিল করবেন। বেশ বড় ফোন কিন্তু না, হাতে এঁটে যাবে সহজে এরকম ফোন। ডিসপ্লে সাইজ দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন। ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে ফুল HD+, অর্থাৎ 1.5K তে সর্বোচ্চ আপনারা ভিডিও প্লে করতে পারবেন এই ডিসপ্লেতে, আউটপুট পাবেন 1.5K। তাছাড়া 8K, তারপরে হচ্ছে 4K, 8K পর্যন্ত ভিডিও আপনারা চালাতে পারবেন, কিন্তু ওই আউটপুট পাবেন সর্বোচ্চ 1.5K পর্যন্তই, ফুল HD+। ডিসপ্লের শার্পনেস মোটামুটি ভালো হবে, যথেষ্ট পরিমাণে শার্প ভিডিও কোয়ালিটি আপনারা এই ডিসপ্লে থেকে পেয়ে যাবেন। সো ডিসপ্লের আউটপুট ভালো, এই জায়গায় চিন্তা করার মতো কোনো বিষয় নাই। আপনারা যারা হচ্ছে ডিসপ্লে সেন্ট্রিক ফোন কিনতে চান, যে আমি সোশ্যাল মিডিয়া কনজাংশন করব, স্মুথ একটা ডিসপ্লে আমার দরকার, ভালো আউটপুট দরকার, তারা এই ফোনটা নিয়ে নিতে পারেন অনায়াসে। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে এজ টু এজ কার্ভ টেম্পার্ড গ্লাস অর ইলেকট্রোপ্লেটেড প্রোটেক্টরস। জিনিসটা কি আমি বুঝতে পারিনি, তারপরেও আমি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে বুঝলাম যে জিনিসটা নাকি যথেষ্ট হচ্ছে প্রোটেক্টিভ। আমরা হচ্ছে যে গরিলা গ্লাস যে টেকনোলজিটা দেখি তার থেকে নাকি আরও বেশি হচ্ছে প্রোটেকশন প্রোভাইড করবে। সো যাই হোক, যদি ভালো হয়, ভালো প্রোটেকশন দেয়, তাহলে তো অবশ্যই ভালো। আপনাদের যদি এই বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর এই পার্টে আমরা কথা বলবো ফোনটার পারফরমেন্স নিয়ে। অনেকে হয়তো বা এই পার্টের জন্য অপেক্ষা করে বসেছিলেন, অ্যান্ড বিশ্বাস করেন ভাই, এই পার্টে এসেই পারফরমেন্স সেকশনে এসেই কিন্তু ফোনটা পুরাই খেলা বদলে দিছে, গেম চেঞ্জ করে ফেলছে। 50,000 টাকার একটা স্মার্টফোন, সেই স্মার্টফোনে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 5। আমরা কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি S26, যেটা হচ্ছে বেস ভেরিয়েন্ট, সেটা রিভিউ দিয়েছিলাম। সেইখানেও হইতেছে এত ভালো প্রসেসর ইউজ করা হয়নি, যদিও ফোনটার প্রাইস 80 to 90K, এই ফোনটার থেকে প্রায় ডবলেরও কাছাকাছি। তো এত টাকা দিয়ে একটা ফোন কিনে আমরা এত ভালো প্রসেসর পাচ্ছি না, যেখানে আমরা 50,000 টাকার ফোনে স্ন্যাপড্রাগন 8 Gen 5 এই প্রসেসরটা পেয়ে যাচ্ছি, যেটা কিনা অ্যান্ড্রয়েডের হচ্ছে টপ নচ একটা প্রসেসর, যেটা আমরা 80 to 90K বা 1 লাখ টাকার ফোনেও আমরা দেখে থাকি যে এই প্রসেসরটা ইউজ করছে।
তো পারফরমেন্সের জায়গা আপনারা মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটা থেকে, যেহেতু প্রসেসর এত ভালো প্রসেসর ইউজ করা হয়েছে একটা। সো আপনারা বুঝতেই পারছেন পারফরমেন্স কেমন হবে না হবে। গেম খেলা নিয়ে আপনাদের কোনো সমস্যা এই ফোনে হবে না। কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজি যে কোনো গেম আপনারা খেলতে পারেন। তাছাড়া আমি ইন্টারনেটে কিছু গেম প্লে দেখছিলাম এই ফোনটা দিয়ে, জেনশিন ইম্প্যাক্ট, তারপরে ভারী ভারী কিছু গেম, যে জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস যে গেমটা এসেছে ফোনের জন্য, হাই গ্রাফিক্সে দিয়ে খেলছিল। লং টাইম প্লেতে যে হয়তো বা একটু গরম হইতে পারে ফোন, কিন্তু আপনারা ধরেন যে লো গ্রাফিক্স দিয়ে যদি খেলেন সেক্ষেত্রে ফোনের যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন, যথেষ্ট ভালো ফ্রেম রেট পাবেন। অ্যান্ড গরম হওয়ার বা হিটিং ইস্যু কিন্তু এই প্রসেসরে তেমন কোনো কমপ্লেন পাওয়া যায় না, যদি ফোনের সফটওয়্যারে কোনো সমস্যা না থাকে, থাকার কথা না। আমি যেটুকু জানি যে অরিজিন ওএস যেটা এই ফোনের, মানে আইকিউর যে অরিজিন ওএস, সে অরিজিন ওএস যথেষ্ট অপটিমাইজ। তেমন কোনো বাগস অথবা সমস্যা এই ইউআইয়ে চোখে পড়ে না, বা তেমন কোনো কমপ্লেনও এই ইউআই থেকে আসেনি। সো আপনারা পারফরমেন্সের জায়গাতে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট থাকবেন। ফোনটাতে দুইটা ভেরিয়েন্টের র্যাম দেওয়া হয়েছে, 12GB আর 16GB, আর স্টোরেজ ভেরিয়েন্ট আছে তিনটা, 256, 512 আর 1TB। তো যেটা হইতেছে একবারে কম, মানে 12GB আর 256GB, সেইটার দাম 50,000, মানে স্টার্টিং প্রাইস 50,000। মানে তারপরে আপনারা যদি বেশি ভেরিয়েন্টের কিনতে চান র্যাম রম ভেরিয়েন্ট, সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা আরও বেশি দিতে হবে। আমি আগের ভিডিওতে এই জিনিসটা মেনশন করেছিলাম না, জাস্ট স্টার্টিং প্রাইস 22,000 টাকা বলেছিলাম। স্যামসাংয়ের একটা ডিভাইস ছিল, না শাওমির একটা ডিভাইস ছিল আই গেস। তো ওই ভিডিওটাতে অনেকে ধরে নিয়েছিলেন যে আমি হয়তোবা বলছি যে সব ভেরিয়েন্টের দামই মনে হয় 22,000 টাকা। তো অনেকে আমাকে কমেন্ট করে বলছিলেন যে ভাই আমি দেখলাম 28,000 টাকা, 30,000 টাকা। তো আপনারা যখন র্যাম রম ভেরিয়েন্ট বেশি কিনবেন সেক্ষেত্রে আপনাদের দামও বেশি দিতে হবে। আমি স্টার্টিং প্রাইসের কথা বলছি, এই ফোনটার স্টার্টিং প্রাইস 49,000 টাকা। সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে যদি আপনারা নর্মাল টাস্ক করতে চান বা নর্মাল গেমিং করতে চান, সেক্ষেত্রে আপনাদের 12GB আর 256GB ওকে। কিন্তু আপনারা যদি হেভি টাস্ক করতে চান, লাইভ স্ট্রিমিং করতে চান, বা গেমের ভিডিও রেকর্ড, এডিটিং এই ধরনের কাজ করতে চান, সেক্ষেত্রে 16GB ভেরিয়েন্টটা কেনা আমার মনে হয় যে আপনাদের উচিত হবে। ফোনটাতে সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে অরিজিন ওএস 6 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16, কিন্তু অ্যান্ড্রয়েডের আপডেট বা এদের নিজেদের ইউআইয়ের আপডেট কতদিন ধরে দিবে বা কয়টা আপডেট দিবে সেই বিষয়ে কোম্পানি কিছু মেনশন করেনি। এই জায়গাতে এসেই তো আমরা একটা সমস্যায় পড়ে যাই ভাই, যে আমি ফোনটা কিনে 5 থেকে 6 বছর বা 7 বছর ইউজ করব বা 10 বছর ইউজ করব, আমি ওই ব্যাকআপটা পাবো কিনা সফটওয়্যার থেকে, আমি ওই আপ টু ডেট থাকতে পারবো কিনা 5 বছর 6 বছর পর। এই ইন্স্যুরেন্স তো আমাকে রেডমি, শাওমি, তারপরে স্যামসাংয়ের মতো কোম্পানিগুলো দিচ্ছে। 7 বছর, 4 বছর, 5 বছরের মতো আপডেট দিয়ে দিচ্ছে, স্যামসাংয়ের 4-5টা আপডেট দেয়। তো এই ধরনের একটা 50,000 টাকার ফোন কিনে আমি যদি লং টার্মে আপডেট না পাই, তাহলে তো আমার জন্য সমস্যা, রাইট? তো এই জিনিসটা আপডেট দিবে কিনা আদৌ, এই জিনিসটা আমি এনশিওর করতে পারছি না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনারা এই ফোনটা কিনেন, আপ টু ডেট পাবেন, যথেষ্ট অপটিমাইজড পাবেন, পারফরমেন্স মানে সেই লেভেলের পাবেন, এই জিনিসটা গ্যারান্টি দিতে পারে আর কি। ফোনটার ব্যাকে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, দুইটাই কাজের। 200 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, যেটা দিয়ে আপনারা নর্মাল ফটোগ্রাফি করতে পারবেন, পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া আরেকটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে। যদি প্রসেসিং ভালো হয় 8 মেগাপিক্সেল, ওইটা কোনো সমস্যা না। তো প্রসেসিং যদি ভালো হয় আর কি, আলট্রা ওয়াইড যেই ক্যামেরাগুলো আছে সেইগুলো দিয়ে ভিডিও রেকর্ড করা, তারপরে ছবি তোলা, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগে। বিশেষ করে যারা ভ্লগিং করেন, তাদের আলট্রা ওয়াইডের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা দরকার পড়ে। আপনারা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন আমার কথা, আমি কি বলতে চাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে সেটআপটা ঠিকঠাকই আছে, কিন্তু প্রসেসিং, ছবি বা ভিডিওর প্রসেসিং, যে প্রসেসিং লেভেলটা আছে সেই লেভেলটা তারা যদি ইনক্রিজ করতে না পারে আগের জেনারেশন থেকে, তাহলে এই জায়গায় এসে সমস্যা। ওই নাম্বার রেসের মধ্যে ঢুকে লাভ নাই, কয় মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করলো না করলো। আইফোনেও আমরা 12 মেগাপিক্সেল দিয়ে ছবি তুলি, ভিডিও করি, কিন্তু আউটপুট কিন্তু অনেক বেশি ভালো হয়। সো সেই জায়গা থেকে আমি বলবো যে তাদের প্রসেসিংটা যদি ভালো হয়, তাহলে আপনারা এই ফোনটা থেকে যথেষ্ট ভালো মানের ভিডিও, তারপরে ছবি পেয়ে যাবেন। যেহেতু প্রসেসর ভালো আছে, সফটওয়্যার অপটিমাইজেশন ভালো হলে আপনারা ছবি ভালো পেয়ে যাবেন, আশা করা যায় আর কি এই ফোন থেকে। ফোনটাতে 7600 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। 100 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনারা এটাকে চার্জ করতে পারবেন। তো আপনারা যদি নর্মাল ইউজ করেন, তাহলে 1.5 দিনের বেশি আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন নর্মালি শুরু থেকে। আর যদি আপনারা সারা দিন ইউজ করেন, তাহলে 8 থেকে 9 ঘন্টা বা 10 ঘন্টা মতো এসওটি পেয়ে যাবেন, মানে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে আমি বলবো যে ব্যাকআপ, তারপরে চার্জিং স্পিড সব কিছু ঠিকঠাক আছে। তো এই জায়গা থেকে আমি বলবো যে ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাকই আছে সব দিক দিয়ে।
আপনারা এই ফোনটা চয়েস করতে পারেন। ফোনটার স্টার্টিং প্রাইস বাংলাদেশ মার্কেটে 49,000 টাকা, যে হচ্ছে 12 আর 256 জিবির যে ভেরিয়েন্টটা আছে সেটা 49,000 টাকা। তো আপনারা যদি আরও বেশি কিনতে চান সেই ক্ষেত্রে আরও বেশি হবে। বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম চেয়ে থাকে, কোনোটাতে 1-1.5 টাকা বেশি, কোনোটাতে একটু কম। সেই হিসেবে আপনারা দেখে কিনে নেবেন। আপনারা যদি মার্কেটে যেয়ে কিনতে পারেন, ফিজিক্যালি হাতে নিয়ে ফোনটা দেখে যদি কিনতে পারেন সেক্ষেত্রে আরও ভালো। অনলাইনে যদি কিনতে চান সেক্ষেত্রে আমি বলবো যে খুবই ট্রাস্টেড পেজ বা ওয়েবসাইট ছাড়া এই ফোনগুলো মানে না কেনাই উচিত হবে। দেখা যাচ্ছে যে আপনাকে একটা র্যাম রম ভেরিয়েন্টের কথা বলে আরেকটা দিয়ে দিয়েছে, এরকম কিছু হইতে পারে। সেক্ষেত্রে আপনারা খুবই ট্রাস্টেড সোর্স ইউজ করবেন এই ফোন পারচেস করার ক্ষেত্রে। তাছাড়া আমি বলবো যে ফোনটা সব দিক দিয়েই ওকে। আপনারা যদি ডেইলি ইউজ করতে চান, তারপরে হচ্ছে ছবি ভিডিও করার ক্ষেত্রে যদি ইউজ করতে চান, যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা গেমার আছেন, গেমিং করার জন্য ইউজ করতে চান, সবার চাহিদা এই ফোনটা 50K প্রাইস রেঞ্জে যে পূরণ করতে পারবে। আপনাদের যদি কোনো মানে ব্র্যান্ডের প্রতি যদি কোনো হচ্ছে চাহিদা না থাকে যে আমি হচ্ছে স্যামসাংয়েরই ফোন কিনবো বা আমি শাওমিরই ফোন কিনবো বা আমি হচ্ছে একটা আইফোন কিনবো, সেক্ষেত্রে আপনারা এই হচ্ছে ব্র্যান্ডের বাহিরে এসে আইকিউয়ের এই ডিভাইসটা কিনে দেখতে পারেন। যথেষ্ট ভালো প্রসেসর ইউজ করা হয়েছে, ভালো পারফরমেন্স পাবেন, ডিসপ্লের দিক দিয়েও ভালো। ক্যামেরার পারফরমেন্স আমি বলতে পারছি না যেহেতু ফোনটা আমার কাছে নাই, আমি টেস্টিং রেজাল্ট আপনাদেরকে দিতে পারছি না। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে যদি ফোনটা থাকে, কেউ যদি কিনে থাকেন, হয়তো বা ফোনটা কেনার পরে অনেকে এই ভিডিওটা দেখছেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স নিচে কমেন্ট করে জানাবেন। এই বলে আমার ভিডিও আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য।